নমস্কার। বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়া। আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের লেখক রবিন জামান খান। গল্পটির নাম কুইন অফ হার্টস। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না। চলুন তাহলে আজকের গল্প কুইন অফ হার্টস শুরু করা যাক। বিশিষ্ট শিল্পপতি মাহবুব সাহেব অত্যন্ত বিস্ময়ের সাথে তার সামনে বসে থাকা মানুষটির খাওয়া দেখছেন আর চামচটা অল্প অল্প নাড়ছেন। লোকটা এক মনে খেয়ে চলেছে, অন্য কোনো দিকে মনোযোগ নেই। সে খাচ্ছে আর মাহবুব সাহেবের সাথে হালকা পাল্টা কথা বলছে, তবে একটা কথাও তাদের কাজের প্রসঙ্গ না, সবই ওই আলতু ফালতু কথা। মিস্টার মাহবুব, আপনি তো একদম খাচ্ছেন না। নিন নিন, চিংড়িটা খেয়ে দেখুন। এরা গলদা চিংড়ি যা রাঁধে না, উফ, মধু মধু। নিন নিন। বলে সে নিজেই একটা বড়সড় চিংড়ি মাহবুব সাহেবের প্লেটে তুলে দিল। ঠিক আছে ঠিক আছে, আপনি খান। মাহবুব সাহেব ভদ্রতাবশত কথাটা বললেন, যদিও খাবারের বিলটা উনি পে করছেন। হ্যাঁ, অবশ্যই, আমি তো খাচ্ছি, কিন্তু আপনার গেস্ট হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তাই না? বলে লোকটা দাঁত কেলিয়ে হাসল। সালা গেস্ট, মাই ফুট। তো মিস্টার, সরি, আপনার নামটা যেন কি বলেছিলেন? মাহবুব সাহেব কাঁটা চামচটা পেটের একপাশে রেখে জানতে চাইলেন। কই, বলিনি তো। সরি? বলছি, আমি আপনাকে কোনো নাম বলিনি, আর যদি বলেও থাকি সেটা ছদ্মনাম হবে। সেটাই। ঠিক ধরছেন। আরে, আপনি দেখি আবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। কোয়েলের রোস্টটা চেকে দেখতে পারে। বলে লোকটা আবার রোস্ট করা একটা কোয়েল পাখি ওনার প্লেটে তুলে দিতে উদ্যত হয়ে মাহবুব সাহেব আর ধৈর্য রাখতে পারলেন না। উনি বেশ ঝাঁজের সাথেই বলে উঠলেন, দেখুন মিস্টার হোয়াট এভার ইয়োর নেম ইজ, আমরা এখানে এসেছি একটা কাজে, আর আপনি একটা, সত্যি কথা বলবো, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনাকে আমার মোটেই প্রফেশনাল। এই পর্যন্ত বলে মিস্টার মাহবুব চকিতে একবার আশেপাশে তাকালেন। তারা রেস্তোরাঁয় এক কোণে বসেছে, জায়গাটা শেড দিয়ে সামান্য আড়াল করা। ওয়েটারও বেশ দূরে, ওই কিলার বলে মনে হচ্ছে না। মিস্টার মাহবুবের কথা শুনে লোকটা খাওয়া বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। চামচ আর ছুরিটা এক পাশে রেখে ন্যাপকিন দিয়ে মুখ মুছে সোজা তাকালো মিস্টার মাহবুবের চোখের দিকে। এই প্রথমবার মাহবুব সাহেবের মনে হলো উনি এতক্ষণ যা ভেবেছিলেন তা সত্যি নয়। ঠান্ডা কালো চোখের মনির দিকে তাকিয়ে ভয় তার হাত পা ঠান্ডা হয়ে এলো। লোকটার দৃষ্টি একদম শীতল, পরিষ্কার ভাবলেশহীন খুনের চোখ। লোকটা মিস্টার মাহবুবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, তাই নাকি মিস্টার মাহবুব? আচ্ছা, আমি 1000 একটা কৌশল প্রয়োগে আপনাকে বুঝিয়ে দিতে পারি আপনার ধারণা ভুল, তবে আমি কোনোটাই করব না। শুধু আপনাকে একটা ছোট কাজ করতে বলবো। ওই যে টেবিলের পাশে স্টিলের যে ঢাকনাটা রাখা আছে, ওটা একটু তুলবেন প্লিজ। সাবধানে, ঢাকনাটা আবার ফেলে দেবেন না। মিস্টার মাহবুব যন্ত্রচালিতের মতো তাই করলেন। লোকটা সাবধান করে না দিলে সত্যি বোধহয় ওটা ফেলে দিতেন উনি। স্টিলের ঢাকনাটা একটু তুলতেই পরিষ্কার দেখতে পেলেন ওটার নিচে একটা পিস্তল রাখা। কালো রঙের পিস্তলটার মুখে লম্বা একটা সাইলেন্সার লাগানো। মাহবুব সাহেব ধপ করে ঢাকনাটা প্রায় ছেড়ে দিলেন। এবার বিশ্বাস হলো মিস্টার মাহবুব? বলে সে আবার চামচ তুলে নিল। মাহবুব সাহেব অনুভব করলেন তার শির দ্বারাবে ঠান্ডা একটা ঘামের স্রোত নিচের দিকে নেমে যাচ্ছে। ঘটনাটার সূত্র প্রায় মাসখানেক আগে।
সিঙ্গাপুর থেকে একটা ট্যুর 2 দিন আগে শেষ করে বিনা নোটিসে বাড়ি ফিরে আসেন মিস্টার মাহবুব এবং হঠাৎ করে তার বাসায় ঢুকে বেডরুমে অচেনা একটা চুরুটের গন্ধ আবিষ্কার করেন। তার স্ত্রী কখনোই আদর্শ স্ত্রী ছিল না, তবে সে যে খুব সিরিয়াস পরকীয়া জাতীয় কিছু একটার সঙ্গে জড়িয়েছে এ ব্যাপারে উনি নিশ্চিন্ত হন। তারপর একটু সন্দেহ আর একটু সচেতনের মাধ্যমে ধীরে ধীরে ব্যাপারটা নিশ্চিন্ত হয়ে মুখোমুখি হন স্ত্রীর। আশ্চর্যের বিষয়, তার সতী সাবিত্রী স্ত্রী ব্যাপারটা অস্বীকার তো করলই না, বরং বেশ গর্বের সাথে সেটা স্বীকার করলেন। সেই সাথে এও বললেন যে মাহবুব সাহেবের তাকে ডিভোর্স দিতে হবে না, সে নিজেই মাহবুব সাহেবকে ডিভোর্স দেবে এবং সেই সাথে মাহবুব সাহেবের শ্বশুরবাড়ির সূত্রে যে বিশাল ব্যবসার মালিক হয়েছে সেই ব্যবসার 50% তাকে ডিভোর্সের সাথে সাথে বুঝিয়ে দিতে হবে। এই কথা শুনে বিশিষ্ট শিল্পপতি মাহবুব সাহেব স্ত্রীর বেইমানিতে যতটা না কষ্ট পান, তার চেয়ে বেশি পাগল হয়ে যান ব্যবসার হারানোর ভয়ে। হোক শ্বশুরবাড়ির সূত্রে, কিন্তু নিজে তিলে তিলে কষ্ট করে যে সাম্রাজ্য উনি গড়েছেন তা হারানোর ভয়ে রাতের ঘুম আর দিনের কাজ হারাম হয়ে যায় তার। দীর্ঘদিন অন্তর্জালায় পুড়ে মাহবুব সাহেব যখন দিশাহারা দেখছেন, তখন গতকাল অফিসে ডেকে পাঠান তার দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার এবং বন্ধু আলমকে। এর আগে এই রকম গুরুতর মুহূর্তে আলমই সবসময় তার পাশে থেকেছে এবং কোনো না কোনো সমাধান বের করে এনেছে। মাহবুব সাহেবের আশা এবারও আলম তাকে নিরাশ করবে না। গতকাল আলম অফিসে আসা মাত্রই উনি সেক্রেটারিকে ইন্টারকমে বলেন তাকে ভেতরে পাঠিয়ে দিতে। সব শুনে এবারও আলম তাকে হতাশ করল না, তবে আলম তাকে যা সমাধান দিল তাতে মাহবুব সাহেবের টেনশন গেল আরো বেড়ে। শেষ করে দাও, আলম অনেকটাই আনমনাই বলে উঠল। মানে? মাহবুব সাহেবের কাপ থেকে খানিকটা কফি চলকে পড়ল। বলছি শেষ করে দাও, এই ঝামেলার জ্বর না উগরলে যতদিন যাবে এটা আরো বড় হবে, তার চেয়ে খতম করে দাও, ঝামেলা মিটে যাবে। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? ঠিক আছে দেখেই তো বলছি। আর তুমি এমন ভাব করছো যেন এই কাজ আমরা প্রথমবার করছি। না না, তা না, তাই বলে হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সমাধান। এর আগে ব্যবসায়িক প্রয়োজনে আমি তোমার হয়ে সব করেছি, এবার তোমাকেই করতে হবে। তবে আমি সব ঠিক করে দেব। আমার পরিচিত খুব ভালো এক লোক আছে, একেবারে প্রফেশনাল যাকে বলে। সে এমনভাবে খুনটা করবে মনে হবে সুইসাইড অথবা অ্যাক্সিডেন্ট। শোনো, আমি ওকে বলে দেবো, সেই তোমার সাথে যোগাযোগ করবে। সে সাধারণত কোনো রেস্টুরেন্টে দেখা করে, পাবলিক প্লেসে, এটাই তার কাজের ধরন। তুমি আমাকে আর ফোন করো না, আমি সব ঠিক করে তোমায় ফোন করে জানাবো, আর ওকে তোমার নাম্বার দিয়ে দেবো, সেই যোগাযোগ করে নেবে। তারপর কথা মতোই কাজ হয়। চিন্তায় ডুবে থাকা মাহবুব সাহেব আজ সকালে খুনির ফোন পান। সে তাকে ধানমন্ডি 7 মসজিদ রোডের একটা রেস্তোরাঁয় দুটোই দেখা করতে পারে। জায়গাটা তার অফিসের একদমই কাছে বলা যায়। মাহবুব সাহেব সময়ের একটু আগে চলে এসে খুনির কথা অনুযায়ী শেড দিয়ে আড়াল করা এক কোণের একটা টেবিলে বসেন। ঠিক 2টোর সময় লোকটা আসে। লোক বলা ঠিক হবে না, ছেলে আর লোকের মাঝামাঝি বয়স, ওই তাদের গ্রাম এলাকার ভাষায় যাকে বলে ছেঁড়া বেটা টাইপ। পরনে গ্যাবার্ডিন প্যান্ট আর কালো পোলো টি শার্ট, চোখে চশমা, সহজেই মনে হবে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট। লোকটা এসে বেশ আন্তরিকতার সাথে কথা বলতে শুরু করে, নিজেই সবচেয়ে ভালো আর দামি খাবারের অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দেয়। মিস্টার মাহবুবের মনে হতে থাকে লোকটা খুনি না, একেবারে একটা ঢপ। কিন্তু এই মাত্র যা ঘটে গেল তাতে করে আর এরকম ভাবার উপায় নেই।
হায় খোদা, লোকটা ঢাকনার নিচে পিস্তল রাখলো কখন? মিস্টার মাহবুব, লোকটা বলে উঠল। তার ডাক শুনে মাহবুব সাহেব খানিকটা চমকে উঠলেন। সরি, আপনি মনে হয় মালটা থেকে বেশ ভয় পেয়ে গেছেন। মাহবুব সাহেব দুবার মুখ খুললেন কিছু বলবেন বলে, কিন্তু আওয়াজ বেরোলো না। সরি। কি? অবশেষে মাহবুব সাহেব কিছু একটা বলতে পারলেন। বলছিলাম সরি ইফ আই হ্যাভ বিন সো অফেন্সিভ, কিন্তু যে কোনো ব্যবসার ক্লায়েন্টের ভরসা অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। আপনি ব্যবসায়ী, আপনাকে আমি আর কি বলবো? আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছিলেন না, তাই ওটা দেখে আপনার খানিকটা ভরসা অর্জন করলাম। ইটস ওকে। যাক, আপনার মুখ দিয়ে ইংরেজি যেহেতু বেরোচ্ছে তার মানে আপনি ঠিক আছেন। এবার বলুন, আপনার স্ত্রীকে কেন খুন করতে চান? আসলে ব্যাপারটা একটু পার্সোনাল। হুম, সে তো নিশ্চয়ই। স্ত্রী ঘটিত ব্যাপার যেহেতু পার্সোনাল তো হবেই। তবে আমি সবই জানি। আপনার ওই বন্ধু আলম সাহেব আমাকে সবই বলেছে। আপনি আমার রেট জানেন তো? হ্যাঁ, জানি। তাহলে ওই ব্যাপারে আর কোনো ঝামেলা নেই, কি বলে? না, ঠিক আছে। গুড। তো ডিল ফাইনাল? হ্যাঁ। কাজের কথা তো হলো, এবার আমি আপনাকে একটা গল্প শোনাই। আচ্ছা বলুন তো, পরকীয়া মানুষ কাদের সাথে করে? সরি, আমার কোনো ধারণা নেই। হাহ, আপনার স্ত্রী কার সাথে পরকীয়া করেছেন আপনি জানেন? না, আমার কোনো ধারণা নেই। মাহবুব সাহেব আবারও একই কথা রিপিট করলেন। কোথায় যেন শুনেছিলেন মানুষ নার্ভাস হলে নাকি একই কথা বারবার রিপিট করে, আর উনি এখন চূড়ান্ত নার্ভাস। তবে তার কোনো ধারণাই নেই নার্ভাসনেসের শুরু হলো এই মাত্র। আমার আছে। পুরুষ হোক বা স্ত্রী, পরকীয়া করে মানুষ তার সবচেয়ে কাছের লোকেদের সঙ্গে। আপনার সবচেয়ে কাছের লোক কে, মিস্টার মাহবুব? আমার আমার আপনার সবচেয়ে কাছের বন্ধু? আমার সবচেয়ে কাছের বন্ধু? আমার আল অসম্ভব। সত্য কল্পনার চেয়েও অদ্ভুত, মিস্টার মাহবুব। আলম, আপনার স্ত্রী পরক্রিয়া করে আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু আলমের সাথে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। কি 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 প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? আপনি প্রমাণ চাইছেন আমার কাছে? আমি আপনাকে প্রমাণ একটু আগে দেখালাম না, ঢাকনাটার নিচে। মানে? মানে খুব সহজ স্যার। ওই আপনার বন্ধু আলম আমাকে এখানে আপনার সাথে ডিল করতে পাঠায়নি, উনি আমাকে এখানে পাঠিয়েছেন আপনাকে খুন করতে। মাহবুব সাহেবের মনে হলো উনি সাথে সাথে 10,000 ভোল্টের ধাক্কা খেলেন। আমি আমি আপনি আমাকে। একদম ঠিক। আমি এখানে এসেছি আপনাকে খুন করতে, আপনার সাথে খুনের ডিল করতে নয়। মিস্টার মাহবুব আবারও মুখ খুললেন, কিন্তু কোনো কথা বেরোলো না। এবার ভাবলেন চিৎকার করবেন, কিন্তু আওয়াজ বেরোলো না। শান্ত হন মাহবুব সাহেব, এই জলটা খান আর একটু টিস্যু দিয়ে মুখটা মুছুন, তারপর আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। মিস্টার মাহবুব যন্ত্রচালিতের মতো তাই করলেন। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বলুন দেখি, যদি আমি আপনাকে খুনই করতে এসে থাকি, তবে সেটা না করে আপনার সাথে বসে খোশ গল্প করছি কেন? আর আপনাকেই বা এত কিছু বলছি কেন? মাহবুব সাহেব শুধু বোকার মতো মাথা নাড়লেন। কি ভাবছেন, জনবহুল রেস্তোরাঁ, আশেপাশে অনেক লোক তাই? ওহো, ভুল। আমি প্রায় সময় আমার ভিকটিমদের জনবাহুল জায়গাতেই খুন করি, এটাই আমার কাজের ধরন। আমি আপনাকে খুন করতে চাইলে এর মধ্যেই সেটা করে ফেলতে পারতাম। আপনি নিজেই তো দেখছেন আমার পিস্তলে সাইলেন্সার আছে। এটা দিয়ে গুলি করলে কেউ কিছু টের পাওয়ার আগে আমি সটকে পড়তে পারতাম, অথবা আমি আপনার প্লেটে যে চিংড়িটা তুলে দিলাম সেটাতে একটু সাইনাইড মিশিয়ে দিলে, অথবা যাই হোক,
আমি যদি আপনাকে মারতে চাইতাম তাহলে আরো অন্তত কয়েকটা উপায় এরই মধ্যে মেরে ফেলতে পারতাম। কিন্তু আপনাকে তো সবাই দেখছে তাই না? মানে আমার চেহারা দেখছে। পুলিশ ইনভেস্টিগেশন হলে সবাই আমার বর্ণনা দিতে পারবে। মিস্টার মাহবুব, আপনি কি করে ভাবলেন যে এটা আমার আসল চেহারা? আমি জনবহুল একটা জায়গায় খুন করতে আসবো আর ছদ্মবেশ নেব না, তা কি হয়? আপনি আপনি কি চান? এই তো এতক্ষণে লাইনে এসছেন। আমি ভাবছিলাম আপনি কি করে এত টাকার মালিক হলেন এই বুদ্ধি আর এই সাহস নিয়ে। যদিও খুব স্বল্প, তবুও এতক্ষণে আপনার বুদ্ধি এবং লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আপনি আপনি কি চানটা কি? ওকে, ওকে স্যার, উত্তরটা খুব সহজ। টাকা। মিস্টার আলম আপনাকে মারার জন্য আমাকে 50 লাখ টাকা দিতে চেয়েছিলেন। আমি আপনাকে এখান থেকে জীবিত বের হয়ে যাওয়ার জন্য 1 কোটির অফার করছি। এখানে এই মুহূর্তে আপনি আমাকে 1 কোটি টাকা দেবেন আর এইখান থেকে আপনি জীবিত বেরিয়ে যাবেন। কিন্তু কিন্তু আমি আমি এখানে টাকা পাবো কোথায়? খুব সহজ মিস্টার মাহবুব। আপনি আপনার সেক্রেটারি, কি যেন নামটা, হ্যাঁ, জেনি, জেনিকে ফোন করুন। আমি জানি আপনার অফিসের সেফে এর চেয়ে বেশি টাকা থাকে। তাকে আপনার লকারের নম্বর দিন, পুরো 1 কোটি টাকা নিয়ে আসতে বলুন। আপনার অফিসের দূরত্ব এখান থেকে 15 মিনিট। আমি আপনাকে আধ ঘন্টা সময় দিচ্ছি। কল হার রাইট নাও। আপনি আমার অফিস সেফ এসব ব্যাপারে এত কি করে জানলেন? অবান্তর প্রশ্ন, যেটা বললাম সেটা করুন। মিস্টার মাহবুব একবার চারপাশ তাকালেন, তারপর ঢাকনাটার দিকেও তাকালেন। কি ভাবছেন আমি ওটার ভেতর থেকে পিস্তলটা বের করতে করতে লোক ডেকে জড়ো করবেন? ওই পিস্তলটা এখন আর ওটার নিচে নেই, ওটা এখন আমার হাতে। এই যে দেখুন। বলে সে ন্যাপকিনের নিচে পিস্তলটা নল নেড়ে দেখালো। কাম অন, ডোন্ট ওয়েস্ট মাই টাইম, কল হার রাইট নাও। আর যদি 1 সেকেন্ডও দেরি করেন তাহলে আপনার কলিজায় বরাবর দুটো গুলি আর। করছি করছি, আমি ফোনটা করছি। আধ ঘন্টা পর আপনার সেক্রেটারি হাতে ব্যাগ নিয়ে ঢুকছে। তাকে সুন্দর করে বসতে বলবেন, আমার সাথে পরিচয় করিয়ে দেবেন, তারপর ব্যাগটা আমাকে দিতে বলবেন। আমি বেরিয়ে যাওয়ার আধ ঘন্টার ভেতর যদি এখান থেকে বের হন বা কাউকে কল করেন, ইউ উইল বি ইন বিগ ট্রাবল। আর হ্যাঁ, আজকের পর এই ঘটনাটা সম্পূর্ণভাবে ভুলে যাবেন। আর যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে আমাদের আবার দেখা হবে। আমি আমি কাউকে বলবো না। ভেরি গুড। ওই যে জেনি এসে গেছে। নর্মাল হও গাধার বাচ্চা। হ্যালো জেনি। হ্যালো স্যার। মিস্টার মাহবুবের সুন্দর সেক্রেটারি জেনি শরীরে ঢেউ তুলে বসে পড়ল, পাশের চেয়ারে রাখলো ভারী ব্যাগটা। মিস জেনি, উনি আমার ক্লায়েন্ট, মিস্টার মিস্টার আফতাব, আফতাব চৌধুরী। নাইস টু মিট ইউ মিস। মি টু স্যার। মিস্টার মাহবুব, তাহলে আমি আজ আসি। হ্যাঁ শিওর। জেনি ওনাকে ব্যাগটা, হ্যাঁ স্যার নিশ্চয়ই। গুড বাই মিস্টার মাহবুব। লোকটা ব্যাগ হাতে নিয়ে মৃদু একটা হাসি দিয়ে বেরিয়ে যেতে জেনি মাহবুব সাহেবের দিকে ফিরল এবং বলল, স্যার, ওনাকে তো এর আগে, ও মাই গড, স্যার আপনি কি অসুস্থ? বলতে বলতে মাহবুব সাহেব চেয়ার থেকে গড়িয়ে পড়ে গেলেন। স্যার, স্যার। মিস্টার মাহবুবের চোখে মুখে খানিকটা জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর পর উনি অফিসে ফিরে আসেন। মিস জেনির অনেক প্রশ্নের সামনেও একদম চুপ ছিলেন তিনি। অনেকক্ষণ গম্ভীর হয়ে অফিস রুমে বসে থাকার পর একবার সিফটা দেখলেন। যেহেতু জেনিকে ওটার পাসওয়ার্ডটা বলেছিলেন, তাই ওটার পাসওয়ার্ড আজ চেঞ্জ করতে হবে।
যে পরিমাণ টাকা ওখান থেকে আজ গেছে তার প্রায় ডাবল টাকা এখনো ওখানে আছে। কিন্তু টাকা যা গেছে সেটা ব্যাপার না, ব্যাপার হলো উনি এখনো মানসিক ধাক্কাটা সামলে উঠতে পারছেন না। মোবাইলটা বের করলেন, মোবাইলটা হাতে ধরে খানিকক্ষণ বসে থাকলেন। কাকে বিশ্বাস করবেন আর কাকে কল করবেন বুঝে উঠতে পারলেন না। হঠাৎ আলমের মেসেজ আসতে শুরু করলো। ব্যাপারটা কি? মাহবুব সাহেব মনে মনে ভাবলেন। এর মধ্যে আলমের একটা মেসেজ করে চমকে উঠলেন। মেসেজে লেখা ছিল, কি ব্যাপার, তোমাকে কাল থেকে ট্রাই করছি মোবাইলে, তুমি কোথায়? সাথে সাথে মিস্টার মাহবুব আলমকে কল ব্যাক করলেন। হ্যালো, কি ব্যাপার, তোমার মোবাইলে কি হয়েছিল? কাল থেকে ট্রাই করছি, পাচ্ছি না। কেন, কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? ওই ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা হয়েছিল না? সেই লোকটার সাথে দেখা করবে না তুমি? তোমার সাথে কথা না বলে আমি তাকে কি জানাবো? এখন বলো কবে দেখা করবে? মানে? মানে ওই খুনির ব্যাপারটা রে বাবা। কি 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 বলছো? তাহলে আমি আজকে যার সাথে দেখা করলাম সে কে ছিল? সেদিন বিকেলে অন্য কোনো একটা রেস্তোরাঁয়, বনানীর একটা রুফটপ রেস্তোরাঁ, ছেলেটা কোকের গ্লাসে মৃদু চুমুক দিচ্ছে আর ঘড়ি দেখছে। যথারীতি সময়ের চেয়ে ৮ ঘন্টা লেট করে এলো তার গেস্ট। আচ্ছা, তোমার কি সময় জ্ঞান কোনোদিন হবে না? মেয়েটা চেয়ারে বসতে বসতে একবার মুখ ঝামটা দিয়ে বলল, ইস, তুমি এত সময় জ্ঞান দিয়ে করলেটা কি? মিস জেনি, মুখ সামলে কথা বলবেন। কি করলাম মানে? আজ সকালে আমি ১ কোটি টাকা কামাই করেছি। সেটাও তো আমার কারণেই। নিজে তো ওই পচা থিয়েটারে অভিনয় করতে করতে জীবন পার করার কথা ভাবছিলে। হুম, এখন তো আর কোনো সমস্যাই নেই। ভাগ্যিস ওই দিন তোমার বস তার বন্ধুর সাথে খুনের প্ল্যান করার সময় ভুল করে ইন্টারকমটা খুলে রেখেছিল। তুমি সব শুনলে আর আর আমরা দুজনেই একসাথে হেসে উঠল। বাই দ্য ওয়ে, ওই তোমার ওই মোবাইল কোম্পানির ফ্রেন্ডসটাকে বলেছো ওই আলম সাহেবের নাম্বারটা তোমার বসের নাম্বারে আর ব্লক করে রাখার দরকার নেই? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আসার একটু পরেই ওটা ঠিক করতে বলে দিয়েছি। আমার দোস্ত বিরাট একটা উপকার করলো। আলমের নাম্বারটা মিস্টার মাহবুবের নম্বরে ব্লক করে না রাখলে আমাদের প্ল্যানটা কার্যকরী করতে পারতাম না। ওকে বেশ কিছু টাকা দিতে হবে। বেচারা চাকরির রিস্ক নিয়ে উপকারটা করেছে। তবে আজ সকালে তোমার ছদ্মবেশটা ভালোই হয়েছিল। হবে না মানে? হাহ, আমাদের থিয়েটারের সবচেয়ে এক্সপার্টকে দিয়ে মেকআপ করিয়েছিলাম। আচ্ছা, অত সুন্দর খেলনা পিস্তল কোথা থেকে পেলে? কিসের খেলনা? ওটা আসল জিনিস। এক নেতা বন্ধুর কাছ থেকে ম্যানেজ করেছিলাম। তবে ওটাতে গুলি ছিল না। হুম, বুঝলাম। তো এখন প্ল্যান কি? আমি কি চাকরিটা ছেড়ে দেব? না, এখন ঠিক না। এখন চাকরি ছাড়লে তোমার বস সন্দেহ করতে পারে। অন্তত আরো 1 মাস চাকরি করতে হবে, তারপর একটা এক্সকিউজ দেখিয়ে ছেড়ে দেবে। এরই মধ্যে আমি একটুখানি গুছিয়েও নেব। আহা, ১ কোটি টাকা! খুব বেশি না, তবে ছোট একটা ফ্ল্যাট, গাড়ি আর এমনি লাইফটা কাটানোর জন্য আই থিঙ্ক এনাফ। তোমার বস আজকে যা ভয় পেয়েছিল না! আমি জানতাম পাবে, তাই তো প্ল্যানটা করার সাহস দেখিয়েছি। আসলে আকরামপুরের লোকজন এমনই হয়। এরা ব্যবসা ছাড়া দুনিয়ার অন্য কিছু বোঝেই না। আমার বসও ঠিক তেমনই। তাকে ২ বছর ধরে চিনি। লোকটার শ্বশুর বাড়ির টাকায় বড়লোক হয়েছে তো কি, সাহস বলে কিছুই নেই। যাক, তোমার থিয়েটারের বিদ্যেটা এবার অন্তত কাজে দিল। দেখো, আমার অভিনয় নিয়ে একদম বাজে কথা বলবে না। ভবিষ্যতের স্বপ্নে বিভোর দুজনের ধ্যান ভাঙল ওয়েটার। প্যাদ,
আপনাদের অর্ডার। অর্ডার নিয়ে ওয়েটার চলে যাওয়ার পর জেনি ছেলেটার দিকে তাকিয়ে বলল, তুমি না দিন দিন খাদক হয়ে যাচ্ছ। মানে? ওই যে তোমার একটা মাথা মোটা ফ্রেন্ড আছে না, খালি খায় আর খায়, ঠিক ওর মতো। আস্তে, আমি একজন কোটিপতি মানুষ, আমাকে যার তার সাথে তুলনা করবে না বললাম। শোনো, এইবারের খেলায় হার্টসের কুইন বাজি জিতে গেল ঠিকই, কিন্তু মনে রেখো কিং এর খেলা এখনো বাকি। তাই নাকি? আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন রবিন জামান খান। গল্পের নাম কুইন অফ হার্টস। আশা করছি আপনাদের গল্পটা খুবই ভালো লেগেছে। আমি আবার ফিরে আসব একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।